কৃপণ কপালী শ্রীজীব ন্যায়তীর্থ। এর বিষয়বস্তুটা বুঝি কি বলতে চেয়েছে এখানে। আধুনিক সংস্কৃত নাট্য সাহিত্যের অন্যতম প্রবাদ প্রতিম নাট্যকার পণ্ডিত প্রবর শ্রীজীব ন্যায়তীর্থ কর্তৃক রচিত প্রহসন শ্রেণীর রূপক চিপিটক চর্বণম এর অন্তর্গত হাস্যরসাত্মক নাট্যাংশ কৃপণং কপালী, যা আমাদের পাঠ্যাংশ রূপে নির্দিষ্ট হয়েছে। নাট্যাংশে কপালী নামে অত্যন্ত কৃপণ অথচ ধনী ব্যক্তি কৃপণতার দৃষ্টান্ত হাস্যরসের মাধ্যমে শ্রীজীব তর্করত্ন সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তাহলে কপালী কী ছিল? খুব কৃপণ ছিল, কিন্তু সে ধনী ছিল, যা পাঠক সমাজে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে। কৃপণ মানে কিপটে তো? হ্যাঁ, কৃপণং কপালী নাটকের নায়ক ছিল কপালী, অত্যন্ত ধনী, বণিক মানে ব্যবসায়ী, অথচ অত্যন্ত কৃপণ ব্যক্তি ছিলেন। নাট্যাংশে লক্ষিত হয়েছে কপালীর দাসী মন্থরা মনিবের পুরনো একটি ছাতা রাস্তায় ফেলে দিয়েছে। এখান থেকে নাট্যাংশ শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত তার ডেসক্রাইবলাম সে কেরকম, যে নাট্যাংশে লক্ষিত হয়েছে কপালীর দাসী মন্থরা মনিবের পুরনো একটা ছাতা রাস্তায় ফেলে দিয়েছে। সেই জন্য ক্রোধে কপালী তাকে পাপিষ্ঠ, দুষ্ট, জন্মান্তরের দাসী ইত্যাদি নানা অকথা কুকথা বলে চরমতম অপমান করে ভৎসনা করেছে। তার ছেলে এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের ব্যবহারযোগ্য সুখভোগ্য জরাজীর্ণ ছাতাটি মন্থরা কেন ফেলে দিয়েছে, বুঝেছিস? মানে তার পরবর্তী জেনারেশন সেই ছাতাটা ব্যবহার করবে, সেটা কেন ফেলে দিয়েছে তা জানতে চাইলে দাসী মন্থরা জানিয়েছে, বৃত্ত পঙ্গুরাম যখন মনিবের ছেঁড়া জুতো জোড়া ফেলে দেয়, সেই দেখেই সেও ছাদেরা ফেলে দিয়েছে, যে ছিঁড়ে গেছে তাই ফেলে দিয়েছে। মন্থরার মুখে পঙ্গুরামের দ্বারা জুতো ছুঁড়ে ফেলের কথা শুনে কপালী যেন আরও ক্রোধে ফেটে পড়ে। পঙ্গুরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করার সঙ্গে সঙ্গে এই মারে কি সেই মারে অবস্থার সৃষ্টি হয়। নিজের কপালের দোষ দিতে বৃত্ত পঙ্গুরামকে চরম অপমান ও ভৎসনা করে এবং জুতো জোড়া ছুঁড়ে ফেলার কারণ জানতে চায়। সে প্রভু আমি এ কাজ কখনো কি করতে পারি? সে তখন বলে। এমতো অবস্থায় ক্রুদ্ধ ও দুঃখে কাতর কপালী যখন বৃত্ত ও দাসীকে চরমভাবে বকাবকি করে, তখন দেখা যায় একটা কুকুর কপালীর ছেঁড়া জুতো জোড়া মুখে নিয়ে দৌড়ে পালাচ্ছে। তা দেখে কপালী হিতাহিত জ্ঞানশূন্য হয়ে জুতো উদ্ধার করার জন্য কুকুরের পিছন পিছন ছুটতে থাকে। এমন অবস্থায় দাসী মন্থরা ও বৃত্ত পঙ্গুরাম একে অপরকে দোষারোপ করে ও বাগবিতণ্ডায় জড়িত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ভাঙা ছাতা দিয়ে কুকুরকে মারধর করে কুকুরের মুখ থেকে চিবনো জুতো উদ্ধারের চেষ্টা করলে কুকুর কপালীর পায়ে কামড়ে দেয়। কপালীর রক্ত ঝরতে থাকে। জুতো উদ্ধার তো হলোই না, বরং কুকুরকে মারতে গিয়ে তার ছাতাও ভেঙে গেল এবং শেষে কুকুরের কামড় খেয়ে রক্তাক্ত ও আহত অবস্থায় বাড়ি ফিরতে হলো। পায়ে রক্ত ঝরতে দেখে কপালীর স্ত্রী রঙ্গিনী প্রচণ্ড ভীত হয়ে চিৎকার করে দাসী মন্থরাকে ডেকে তাড়াতাড়ি বৈদ্যকে ডাকতে বললেন। তা শুনে কৃপণ স্বভাবের কপালী স্ত্রীকেও ভৎসনা করে বলে, বৈদ্যর দক্ষিণা কে দেবে শুনি? কুকুরের কামড়ের যন্ত্রণা তার কাছে বেশি নয়, যতটা যন্ত্রণা হচ্ছে তার ছাতা আর জুতোর জন্য। রঙ্গিনী নতুন মাদুর বিছিয়ে তাকে বিশ্রাম নিতে বললে কপালী বলে ওঠে, পুরনো মাদুর নিয়ে আসতে, কেননা নতুনটাতে রক্তের দাগ লেগে নোংরা হয়ে যাবে। স্ত্রী তখন বিরক্ত হয়ে বলে, পুরনো মাদুরে শুয়ে থাকলে বৈদ্য কি ভাববেন? আর বৈদ্যর টাকার কথাই বা ভাবছো কেন? জীবনের আগে তো টাকা পয়সা দামি নয়। তর্ক বিতর্কের মাঝেই দাসী মন্থরা বৈদ্যকে ডেকে এনে উপস্থিত করে। বৈদ্য কপালীর নাড়ি পরীক্ষা করে বলেন, অবস্থা বেশ খারাপ,
কোনো ক্রুদ্ধ কুকুর কামড়েছে বলে মনে হয়। মনে মনে কপালি বৈদ্যের প্রতি বিরক্তি প্রকাশ করে বিড়বিড় করতে থাকে এবং বলে, রঙ্গিনী বৈদ্যকে জিজ্ঞাসা করেন তার স্বামী বিকারগ্রস্ত হয়ে পড়লেন কি না। বৈদ্য তাদের সম্মতি জানিয়ে কপালীকে গরম দুধের সঙ্গে গাওয়া ঘি খাওয়ানোর পরামর্শ দিলেন। কৃপণ স্বভাবের কপালী তাতে রেগে গিয়ে মুখ বিকৃত করে মনে মনে বললেন, বাজার চলতি বনস্পতি ঘিতে হবে না? দামি ও দুষ্প্রাপ্য গাওয়া ঘি খাবার নিদান দিচ্ছেন। এই বলে সে বিড়বিড় করতে থাকলে ভীত স্ত্রী রঙ্গিনী বৈদ্যকে বলেন, দেখুন ওনার ঠোঁট কাঁপছে কিন্তু কথা বেরোচ্ছে না। তখন বৈদ্য পরামর্শ দেন, লোহার শলাকা দিয়ে ক্ষত স্থানটিকে পুড়িয়ে দিতে হবে। তা শুনে চরম ক্রুদ্ধ কপালী মনে মনে বলে, সামান্য ক্ষতস্কে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছো, যাতে বেশি করে আমার কাছ থেকে দক্ষিণা পেতে পারো। বৈদ্য তা দেখে রঙ্গিনীকে সতর্ক করে বলেন, তার পরামর্শ মতো চিকিৎসা না হলে কপালীর কিন্তু জলাতঙ্ক রোগ দেখা দেবে। তখন সে কুকুরের মতো চিকিৎসা না হলেও কপালীর জলাতঙ্ক রোগ, কুকুর যে কামড়েছে এই রোগের যদি চিকিৎসা ঠিকঠাকভাবে না হয় তাহলে ওর জলাতঙ্ক রোগ দেখা দেবে। তা শুনে কপালীর দুষ্টু বুদ্ধি জাগ্রত হয় এবং সে কুকুরের মতন আওয়াজ করে বৈদ্যকে নখ দাঁত বের করে কামড়াতে যায়। তা দেখে ভীত বৈদ্য প্রাণ সংশয়ের ভয়ে দক্ষিণার মায়া ত্যাগ করে কোনো ক্রমে সেখান থেকে পালায়। আর এদিকে কপালী দক্ষিণার হাত থেকে বেঁচে পরম শান্তি পায়, যদিও জুতো আর ছাতার জন্য তার মনে কিন্তু আক্ষেপটা থেকেই যায়। এই হলো কৃপণ কপালীর গল্প।